হাই, আমি হিরামন। তোমরা কিছু কিছু মানুষজন হয়তো আমাকে চিনবে, কিছু কিছু মানুষজন হয়তো আমাকে চিনবে না। সো আমি তোমাদেরকে অনলাইনে পড়াই। মোটামুটি তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ভর্তি পরীক্ষা দাও তাদেরকে পড়াই, অর্থাৎ একটা পার্টিকুলার সেক্টর স্টুডেন্টকে আমরা পড়াই। সো আমি পড়ানো শুরু করি এখান থেকে মোটামুটি 2 থেকে 2.5 বছর আগে, বলতে পারো মানে ভালোভাবে ধরলে 2 বছর আগে। আমি 2 বছর আগে থেকে তোমাদেরকে পড়ানো শুরু করি অনলাইনে, এবং এখনো যে খুব বেশি জনপ্রিয় এমনও না, মানে মোটামুটি কিছু কিছু স্টুডেন্ট হয়তো আমাকে চিনো। তোমরা যারা 26 আর 27 ব্যাচের শিক্ষার্থী আছো, এই ভিডিওটা মূলত তোমাদের উদ্দেশ্যে বানানো। সো আমি এখন নিজে পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 3য় বর্ষে, অর্থাৎ 3rd ইয়ারে। আমরা 3rd ইয়ারে উঠলাম রিসেন্টলি, অর্থাৎ 1 মাস মতো হয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষে পদার্পণ করলাম আইন বিভাগে আর কি। সো আমি যেহেতু তোমাদেরকে পড়াই, আর যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট পড়াই, সো আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করবো যে খ ইউনিট মূলত কাদের ইউনিট। খ ইউনিট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী আর কি মানবিক থেকে পরীক্ষা দেয়, এবং তার সাথে সাথে যারা বিজ্ঞান এবং বাণিজ্য থেকে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেয়। সো আজকের যে গল্পটা, সেই গল্পটা হবে মূলত মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে নিয়ে। অর্থাৎ তুমি যদি একজন মানবিক বিভাগের শিক্ষার্থী হও, তাহলে এই গল্পটা শোনা তোমার জন্য অনেক বেশি জরুরি। কারণ এই গল্প শোনার পর তোমার পড়াশোনার ন্যারেটিভ বা তোমার পড়াশোনার স্টাইলটা বদলে যাবে, এবং তোমার পড়াশোনার মানে তুমি যে ওয়েতে করতা, কোনটায় গুরুত্ব দিতা বা কোনটায় গুরুত্ব দিতা না, অর্থাৎ এইচএসসি থেকে তুমি কিভাবে পড়বা, অ্যাডমিশনে কিভাবে তুমি আগাবা সামনের দিকে তোমার স্বপ্নটা বড় ভাবে দেখার জন্য। সো সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওটাতে। সো প্রথমত আমি একটা কথা বলি যে তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হও, সো তোমার জন্য এইচএসসির পরে অ্যাডমিশন টাইমে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কোনটা? এক কথা এটার উত্তর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তুমি যদি পাবলিকের দিকে সিক করো, তাহলে অবভিয়াসলি তোমার জন্য বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, তুমি যদি মানবিক বিভাগের একজন শিক্ষার্থী হও। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টা আমি একটু সাইডে রাখলাম, এখন রেখে আমি মেইন একটা কথা বলবো, সেটা হচ্ছে এইচএসসি নিয়ে। আমরা এতদিন কিন্তু শুধুমাত্র অ্যাডমিশন পড়াইতাম, বাট রিসেন্টলি মানে একদম রিসেন্টলি আমরা তোমার 6 বা 7 মাস আগে আমরা এইচএসসি তে সুইচ করি, মানে এইচএসসি আবার অ্যাডমিশনটাও পড়াই। আগে শুধুমাত্র অ্যাডমিশন পড়াইতাম। আমি আমার লাইফে প্রথম ব্যাচ যখন তোমাদেরকে অনলাইনে দিছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের একটা রিটেন ব্যাচ তোমাদেরকে দিছিলাম মোটামুটি 2023 সাল নাগাদ। সো ওই ব্যাচে মোটামুটি আমার খুব সম্ভবত লাইফে প্রথম ব্যাচ ছিল। ওই ব্যাচে মোটামুটি 600 মতো স্টুডেন্ট এনরোল করে, এবং ওইখান থেকে ঢাকা ইউনিভার্সিটি 2024 সালের প্রথম দিকে অনেক পরিমাণ শিক্ষার্থী কিন্তু চান্স পায়। অনেক মানে খুব অনেক ছিল না, তাও ভালো পরিমাণ একটা শিক্ষার্থী চান্স পায়। সো এটা যেহেতু মানবিক বিভাগ নিয়ে আমার শুরু করা, আমি নিজেও একজন মানবিক বিভাগের শিক্ষার্থী। সো এইচএসসি তে তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী থাকো, তোমাদের পড়াশোনার ন্যারেটিভটা এত মানে স্ক্যাটার্ড ভাবে তোমরা সাজায় রাখো, বা এত স্ক্যাটার্ড ভাবে তোমরা করো, মানে তোমরা এটা চিন্তাও করতে পারো না। তোমাকে যদি আমি প্রশ্ন করি, বলো তো বাংলাদেশে কোন বিভাগের শিক্ষার্থীর সংখ্যা সব থেকে বেশি, মানে মানবিক, বিজ্ঞান না বাণিজ্য? তোমরা অনেকে উত্তর দিবা, তোমরা 80-90% পোলাপান উত্তর দিবা যে ভাই বিজ্ঞানের পোলাপান মনে হয় অনেক বেশি বাংলাদেশে, মানে শিক্ষার্থীরা। বাট আসলে ভুল, তোমরা মানবিকের যারা তোমরাই বেশি। তোমাদের সংখ্যা মানে তোমার কমার্স আর সায়েন্স মিলাই যে সকল স্টুডেন্ট প্রত্যেক বছর এইচএসসি বোর্ড এক্সাম দেয়, তোমরা ওদের থেকে ওদেরকে তুমি যদি যোগ করে যদি ওদের দ্বিগুণ করো, সেই পরিমাণ শিক্ষার্থী তোমরা শুধুমাত্র আর্টস থেকে পরীক্ষা দাও। বাট তোমাদের পড়াশোনার আসলে স্ট্র্যাটেজিটা এত ভালো না, বা তোমরা আসলে পড়াশোনার প্রতি একটু কম সিরিয়াস। সো দ্যাটস ওয়াই মানে সব জায়গায় তোমাদের প্রেজেন্সটা একটু কম থাকে। সেই কারণে আমরা বুঝতে পারি না যে আসলে আমাদের কোন বিভাগের শিক্ষার্থীর সংখ্যা বেশি। সো তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আছো, তোমরা একটা জিনিস আমাদেরকে রিসেন্টলি অনেক বেশি আক্স করতেছো, মানে এই আক্স করার পরিপ্রেক্ষিতে আমরা আমার ভিডিওটা বানানো আর কি। সেটা হচ্ছে ভাইয়া আমাকে আমার গ্রুপ সাবজেক্টগুলো কাইন্ডলি একটু পড়ান। সো তোমার তো অনেকগুলো গ্রুপ সাবজেক্ট থাকতে পারে না? সো তোমার অনেকগুলো গ্রুপ সাবজেক্টের ভিতরে সব থেকে মানে কঠিন গ্রুপ সাবজেক্ট কোনগুলো? দেখো আমি বলি, তুমি যদি একজন মানবিক বিভাগের শিক্ষার্থী হও, তোমার 3টা কমন সাবজেক্ট, ঠিক আছে? কমন সাবজেক্ট হচ্ছে ইংরেজি, বাংলা আর আইসিটি, তাই তো? ইংরেজি, বাংলা আর আইসিটি, এই 3টা কমন সাবজেক্ট। এর সাথে তোমার 4টা গ্রুপ সাবজেক্ট নেওয়া লাগে। এখন 4টা গ্রুপ সাবজেক্টের ভিতরে এখন যে গ্রুপ সাবজেক্ট নিয়ে পারে সে কিন্তু সেইটা নেয়। সো তোমার কেউ ধরো ইকোনমিক্স নেয়, কেউ ধরো স্ট্যাটিস্টিক নেয়, অর্থাৎ ইকোনমিক্স আর পরিসংখ্যান। আমি এই দুইটাকে একটু আলাদাভাবে দেখবো, বা এই দুইটা আমি আলাদা করে রাখলাম। জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমার এইচএসসি থেকে মানে পড়াশোনার ন্যারেটিভটা কিভাবে চেঞ্জ হয় তুমি দেখো, তুমি এইচএসসি তে কিভাবে টাইম সেভ করতে পারো একটু দেখো। এর পাশাপাশি যদি গ্রুপ সাবজেক্টে যাই, হিস্ট্রি আছে, ঠিক আছে? তারপরে আমি যদি বলি তোমার সিভিক্স আছে, অর্থাৎ পৌরনীতি আছে। তার পাশাপাশি আমি যদি বলি তোমার মানে সোসিওলজি আছে, তারপরে তোমার সোশ্যাল ওয়ার্ক আছে, অর্থাৎ সমাজ বিজ্ঞান, সমাজকর্ম, দোনোটার যে কোনো একটা তুমি নিতে পারো, বুঝতে পারছো? তারপরে আমি কি বলবো, তারপরে তোমার ধরো যুক্তিবিদ্যা বা লজিক আছে, যুক্তিবিদ্যা বা লজিক আছে। তারপরে আরো অনেক কিছু থাকে, অনেক জায়গায় দেখি আমি কৃষি থাকে, অনেক জায়গায় গার্হস্থ্য থাকে, বা আরো অনেক তোমার অনেক জায়গায় দেখি সাইকোলজি থাকে, অর্থাৎ মনোবিজ্ঞান থাকে, ঠিক আছে? অনেক জায়গায় ধরো সাইকোলজি থাকে বা মনোবিজ্ঞান থাকে। সো এইগুলো মূলত তোমার গ্রুপ সাবজেক্ট। এখন
তোমরা রিসেন্টলি একটা বিষয়ের জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে নক করতেছো যে ভাইয়া আমাদের আপনারা মূলত যে এইচএসসি নিয়ে যখন কথা বলেন, আমরা যেহেতু আর্টস পড়াই মূলত, সো আপনারা বেসিক্যালি ইংরেজি বাংলা আইসিটি নিয়ে কেন কথা বলেন? আপনারা এখানে গ্রুপ সাবজেক্ট নিয়ে কথা বলেন না। জাস্ট আমি আমার কোর্সের প্রমোশন করতেছি না, আমাকে একটু টাইম দাও। মানে তোমাদের পড়াশোনাটা তোমরা কিভাবে পিছায় রাখতেছো বা তোমাদের সময়টা তোমরা কিভাবে নষ্ট করতেছো, লেট মি এক্সপ্লেইন, আমাকে একটু এক্সপ্লেইন করতে যাও। সো তোমরা আমাকে বলতেছো ভাই ইংরেজি বাংলা আইসিটি তিনটা সাবজেক্ট শুধু পড়ান, এর পাশাপাশি আর্টসের গ্রুপ সাবজেক্টগুলো কেন পড়ান না? এখন প্রথম তোমরা এই প্রশ্নটা আমাদেরকে যারা করতেছো, এখন আমি তোমাদের কাছে একটা উত্তর যদি মানে একটা প্রশ্ন যদি ছুড়ে দিই যে তোমাদের কি মানে যে আর্টসের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে এই গ্রুপ সাবজেক্টগুলোর ভিতরে এক ইকোনমিক্স আর দ্বিতীয় হচ্ছে স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যান। এখন স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যান বাংলাদেশের মনে করো যে 2% শিক্ষার্থী নেয়, আর বাকি তোমার থাকে ধরো 98% জায়গায় তোমার ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটা গ্রুপ সাবজেক্ট, সেটা হচ্ছে ইকোনমিক্স। সো এই ইকোনমিক্স বাদে বা এই স্ট্যাটিস্টিক বাদে, স্ট্যাটিস্টিক এমনি বাদ, খুব কম পরিমাণ শিক্ষার্থী নেয়, যারা ম্যাথ পারে ওরা নেয়। আর এই যে ইকোনমিক্স বাদে তোমার বাকি যে গ্রুপ সাবজেক্টগুলো আছে এই গ্রুপ সাবজেক্টগুলোকে তোমার ভালো করে পড়া লাগে, মানে অনলাইনেই পড়া লাগে, এই গ্রুপ সাবজেক্টগুলোকে তোমার কেউ বুঝাই দেওয়া লাগে? আমার এই অনেস্ট মানে কোশ্চেনের একটা অনেস্ট অ্যান্সার তুমি দিয়ে যাও। আমার এই অনেস্ট কোশ্চেনের অনেস্ট অ্যান্সার যদি দিয়ে যাও, তোমার এইচএসসি লাইফটা এত বেশি স্মুথ হবে বা এইচএসসি লাইফে তুমি এত স্মুথলি ভালো একটা রেজাল্ট করতে পারবা, জাস্ট ইউ ক্যান নট ইমাজিন। আমি তোমাকে ওয়েটা বলি বা তোমাকে আমি পুরো সিস্টেমটা একটু বুঝাই। তুমি যখন এইচএসসির একজন শিক্ষার্থী আসো, সো তুমি তো এইচএসসির পরে অবশ্যই অ্যাডমিশন দিবা না? সো তুমি যখন এইচএসসির পরে অ্যাডমিশন ফেজে আসবা, তখন এই যে তোমার ইংরেজি আর বাংলা এই দুইটা সাবজেক্ট ম্যান্ডেটরি, এবং এই দুইটা সাবজেক্ট এত পরিমাণ ম্যান্ডেটরি, এই দুইটা সাবজেক্টে যে সকল স্টুডেন্ট আর্টস থেকে ভালো করতে পারবা তারা বাংলাদেশের সবগুলো ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবা। প্রথম কথা হচ্ছে এইটা। এবং এই ইংলিশ আর বাংলা এই যে দুইটা সাবজেক্ট তুমি দেখলা, এই দুইটা সাবজেক্ট থেকে তুমি এইচএসসির পরে অ্যাডমিশন দিবা, অ্যাডমিশনে লাগবে, অ্যাডমিশনের পরে বাংলাদেশের জব মার্কেটে যখন ঢুকবা তখনও এই দুইটা সাবজেক্ট লাগবে। ঠিক আছে? অর্থাৎ তুমি যদি একজন মানবিক বিভাগের শিক্ষার্থী হও, তোমার লাইফে সব থেকে ইম্পর্টেন্ট, এইচএসসি লাইফে সব থেকে ইম্পর্টেন্ট দুইটা সাবজেক্ট হচ্ছে ইংরেজি আর বাংলা। ঠিক আছে? এবং তার সাথে আরেকটু যদি গুরুত্ব সহকারে আমি বুঝাই, মানে ভালো রেজাল্ট করার পার্সপেক্টিভে, সেই ক্ষেত্রে আইসিটিটা প্রাধান্য পাবে, কারণ আইসিটিতে ম্যাথ আছে এবং আমরা আর্টসের ফলাফল ম্যাথ একটু কম পারি। সো আমার আইসিটিটা আমাকে পড়তে হবে আইসিটিতে ভালো রেজাল্ট করার জন্য। এবং তার পাশাপাশি আরেকটু যদি গুরুত্ব দিই, সেই সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স, ইকোনমিক্সে একটু ম্যাথ থাকে। সো আমি যদি একজন আর্টসের স্টুডেন্ট হই, আমার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে ইংরেজি, বাংলা, আইসিটি আর ইকোনমিক্স। আমি যদি এই চারটা বিষয়ে মোটামুটি ভালো পারি, তাহলে বাকি সাবজেক্টগুলা আমি খুব ইজিলি কভার করতে পারবো। এবং এই চারটা সাবজেক্টের জন্য আমি যদি কোনো প্রাইভেট টিউটরের কাছে মানে বা পড়াশোনা করি, তাহলে কিন্তু কোনো প্যারা নেই, কারণ এই চারটা সাবজেক্টের জন্য আমার পড়াশোনা করাটা ইম্পর্টেন্ট বা আমার পড়াশোনা করাটা জরুরি বা এই পড়াশোনা করার গুরুত্ব আছে। আমি পড়াশোনাটা করতে পারি এই চারটা সাবজেক্টের জন্য, মেইনলি ইংরেজি, বাংলা, আইসিটি, তার সাথে একটা গ্রুপ সাবজেক্ট ইকোনমিক্স। ঠিক আছে? এই চারটা সাবজেক্টের জন্য যদি তুমি অনলাইনে পড়াশোনা করো বা অনলাইনে পড়ো বা অফলাইনে পড়ো, কোনো প্যারা নেই, এটা তুমি পড়তে পারো, হোক অনলাইন বা হোক অফলাইন। তুমি ইংরেজি, বাংলা, আইসিটি এবং তার সাথে ইকোনমিক্স, এই চারটা সাবজেক্টের তুমি টিউশন করতে পারো যদি তুমি একজন মানবিক বিভাগের শিক্ষার্থী হও। কিন্তু তুমি মানবিক বিভাগের শিক্ষার্থী হওয়ার পরেও তুমি যদি গ্রুপ সাবজেক্ট হিস্ট্রি মানে ইতিহাস, পৌরনীতি, সোসিওলজি বা তোমার যে বেসিক্যালি যে আমাদের সোশ্যাল ওয়ার্ক, সমাজ বিজ্ঞান বা সমাজকর্ম, তারপরে তোমার লজিক বা যুক্তিবিদ্যা, তারপরে সাইকোলজি বা আদার যে কৃষি শিক্ষা, এই সকল গ্রুপ সাবজেক্টের জন্য তুমি যদি অনলাইনে এসে নিজের টাইম ওয়েস্ট করো, তাহলে এর থেকে বড় বোকামি তোমার লাইফে আর কিছুই না। কারণ তুমি একটু লজিক্যালি চিন্তা করো, এই সাবজেক্টগুলো কি অনলাইনে পড়া লাগে বা অফলাইনে পড়া লাগে? কোচিংয়ে কি এই সাবজেক্টগুলো পড়া লাগে? তুমি হাইয়েস্ট এইখান থেকে তুমি মান্থলি একটা করে এই বিষয়গুলোর পরে এক্সাম দিতে পারো। এখন আমি নিজে জাস্ট আমাকে তুমি যখন ডিফাইন করবা, ডিফাইন করার আগে আমি একটু বলে রাখি যে আমি কিন্তু নিজে তোমার কোন বিভাগের, মানবিক বিভাগের শিক্ষার্থী না। সো আমি যেহেতু নিজে মানবিক বিভাগের শিক্ষার্থী, সো আমি কিন্তু ভালো করে জানি যে মানে এর ব্যাকগ্রাউন্ডটা কি বা এর গ্রাউন্ডটা কি, আমি কিভাবে পড়লে ভালো করতে পারি। অ্যান্ড আমি আমার অ্যাডমিশন টাইমে বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটিতে মানে পরীক্ষা দিয়েছি সবগুলো ইউনিভার্সিটিতে ভালো করছি। আমার ক্লাস 10-এ A+ ছিল, এইচএসসিতে গোল্ডেন, তারপরে আমি ভালো রেজাল্ট করছিলাম মোটামুটি সব জায়গায় অ্যাডমিশনে। বাংলাদেশে আমি ঢাকা ইউনিভার্সিটির 3টা ইউনিটে চান্স পাই। এ ইউনিট বলো, ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটে কততম ছিলাম? 54তম। বি ইউনিটে ছিলাম 38তম। সি ইউনিটে ছিলাম 22তম। আমি ঢাকা ইউনিভার্সিটির 3টা ইউনিটে চান্স পাই। আমি গুচ্ছে ছিলাম কত, গুচ্ছে আমার মার্ক ছিল 77.75 না সামথিং এরকম কিছু একটা ছিল। আমি গুচ্ছে টপ 100 না 150-এর ভিতরে ছিলাম।
আমি আবার রাজশাহী ইউনিভার্সিটিতে একটা ইউনিটে 33তম ছিলাম। আমি এরকম সব জায়গায় ভালো করছি। আমার সব থেকে ভালো রেজাল্ট হয় ঢাকা ইউনিভার্সিটি, কারণ আমার একটাই টার্গেট ছিল ঢাকা ইউনিভার্সিটি। ঠিক আছে, মানে ভালো মতো যেখানে আমার চান্স হওয়ার সুযোগটা ছিল বা আমার ওইখানে মূলত ফোকাস যে পয়েন্টটা ছিল। সো আমি কিন্তু তোমার এই যে 4টা সাবজেক্টের বাইরে আর কোনো সাবজেক্টের জন্য অনলাইনে ক্লাসও করি নাই, অফলাইনে কোনো জায়গায় প্রাইভেটও পড়ি নাই। এখন তুমি এই সাবজেক্টগুলো কেন অনলাইনে পড়ো, বা তোমাদের লজিকটা এত বেশি পরিমাণে মানে কি বলবো যে বাজে কেন? তুমি ইতিহাস কি পড়তে পারবা না? ইতিহাস হচ্ছে বাংলা গল্প, গল্প পড়া। তুমি জাস্ট বাংলা পড়বা, সুন্দর করে মেমোরাইজ করে পড়বা, মানে মুখস্থ করবা। ইতিহাসে কি পড়তে হয়? সাল পড়তে হয়, তারিখ পড়তে হয়, একটা ইভেন্ট তোমার মনে রাখতে হয়। এরপরে আমি যদি আসি তোমার সিভিক, পৌরনীতির ক্ষেত্রেও সেম। পৌরনীতি ইতিহাস প্রায় সেম সেম, এরা কিন্তু 50-50 মিল থাকে। সো একটা ইভেন্ট পড়তে হয়, তোমার একটা সাল পড়তে হয়, তারিখ পড়তে হয়, সমাজ মানে তোমার এই যে সোসিওলজি বা তোমার সোশ্যাল ওয়ার্ক, এই দুইটা কিন্তু এটা সমাজকর্ম মেবি, আমার এটা খেয়াল আসতেছে না, এই সাবজেক্টটা আমার ছিল না। আমার সোশ্যাল ওয়ার্কটা নিয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। সোশ্যাল ওয়ার্ক আমার একটা ফ্রেন্ড ছিল, সো আমি ওরা দেখতাম। তো সোসিওলজি আর সোশ্যাল ওয়ার্ক থাকে তোমাদের, সো ওইগুলাও কিন্তু রিডিং পড়তে হয়। তারপরে সাইকোলজি আমার ছিল, সাইকোলজিও রিডিং পড়লেই হয়। লজিক মানে যুক্তিবিদ্যা, এটাও আমি খুব ভালো করে জানি, এটাও তোমার রিডিং পড়লেও হয়। সো এই হচ্ছে বিষয়। সো তোমার এই সাবজেক্টগুলোর জন্য অনলাইনে পড়ে টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এই সাবজেক্টগুলো তুমি যদি একজন মানবিক বিভাগের শিক্ষার্থী হয়, তুমি বাংলা, ইংরেজি, আইসিটি আর ইকোনমিক্স, এই 4টা সাবজেক্টের বাইরে আর কোনো সাবজেক্ট অনলাইনে পড়লে সেটা তোমার টাইম ওয়েস্ট ছাড়া আর কিছুই না। কারণ বাংলা, ইংরেজি, আইসিটি আর ইকোনমিক্স এই 4টা সাবজেক্ট ব্যতীত তোমার আর্টস গ্রুপের বা মানবিক বিভাগের যে সাবজেক্টগুলো আছে, গ্রুপ সাবজেক্ট, প্রত্যেকটা সিঙ্গেল সাবজেক্ট শুধুমাত্র তোমার মুখস্থ পড়তে হবে টানা। তুমি যদি বাংলা উচ্চারণ করে পড়ার ক্ষমতা রাখো, তুমি বাসায় জাস্ট ওইগুলো এক্সারসাইজ করবা, বাংলা পড়বা, রিডিং পড়বা, মেমোরাইজ করার ট্রাই করবা, এমসিকিউ সলভ করবা, শর্ট কোশ্চেন দেখবা, বোর্ড কোশ্চেন স্ট্যান্ডার্ডটা দেখবা, আর কিচ্ছু না। এটার জন্য যদি তুমি অনলাইনে পড়াশোনা করো, এটা নিহাত তোমার বাবা মায়ের টাকা নষ্ট, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে এটা তোমার নিজের মানে টাইম নষ্ট। এখন আমাকে ডিফেন্ড তো অনেকেই করতে পারে, ঠিক আছে, আমাকে অনেকে অনেক কথা বলবে, আই নো, আমি খুব ভালো করে জানি। এইটার পরে আমাকে অনেকে অনেক কথা বলবে। এখন হিস্ট্রি একজন ভাইয়া তোমাকে পড়াচ্ছেন, সো হিস্ট্রিতে কি পড়াবেন উনি? উনি ধরো ওই যে সিরাজউদ্দৌলা না, যে ওনার যে হিস্ট্রিটা পড়াচ্ছেন যে পলাশির যুদ্ধ, সো পলাশির যুদ্ধ পড়াবে, সো পলাশির যুদ্ধ এখন পড়াবে। উনি তো লাইন বাই লাইন যে পলাশির যুদ্ধ এত সালে হয়, পলাশির যুদ্ধ এর সাথে বিট্রাই করে, পলাশির যুদ্ধের পর বক্সারের যুদ্ধ হয়। সো দ্যাট ইজ দ্য থিং, জাস্ট এইটা তোমাকে ভাইয়া পড়াচ্ছেন একটা ক্লাসে, একটা অনলাইনের 3 ঘন্টার একটা ক্লাসে। তুমি ধরো হিস্ট্রির মনে করো একটা চ্যাপ্টারের 10 পেজটা শেষ করলা, ভাই বিলিভ মি, তুমি যদি 3 ঘন্টা তোমার বাসায় পড়ো, তুমি ফুল চ্যাপ্টারটা খাইয়ে ফেলতে পারতা। সো দ্যাট ইজ দ্য থিং, যে তোমার গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে শুধু ইকোনমিক্সটা ইম্পর্টেন্ট, আর কোনো সিঙ্গেল গ্রুপ সাবজেক্ট ইম্পর্টেন্ট না। আমাকে যারা বলো যে ভাইয়া আমাকে জানান, আমাকে ফাইনাল সাজেশন দেন, দেখো এগুলোর জন্য ফাইনাল সাজেশন লাগে না। আমি বলি, তুমি যদি তোমার গ্রুপ সাবজেক্টগুলোতে কোনো ধরনের মানে ইংরেজি, বাংলা, আইসিটি, এই 3টা তো কমন, এর পাশাপাশি ইকোনমিক্স বাদে বাকি গ্রুপ সাবজেক্টগুলোতে তুমি যদি তোমার শুধুমাত্র বোর্ড বইটা পড়ে যাও, বোর্ড বই তো না, মানে তুমি যে বাজার থেকে যে প্রকাশনের বইটা কিনবা, ওই বইটা পড়েও যদি তুমি এক্সাম হলে যাও, বিলিভ মি অর নট ভাই, তুমি সেরা একটা রেজাল্ট করতে পারবা। ওইখানে তোমার কোনো টেস্ট পেপার বা তোমার বাজারের কোনো গাইড তোমার যদি সলভ না করতে মন চায়, তুমি করো না, করলে ভালো। তুমি জাস্ট বোর্ড কোশ্চেনের প্যাটার্নটা দেখে যাও, অনলাইনে ক্লাস করে টাইম নষ্ট করার কোনো দরকার নাই। তুমি তোমার গ্রুপ সাবজেক্ট, তুমি ধরো পৌরনীতি পড়বা, যুক্তিবিদ্যা পড়বা, ভাই তুমি যতক্ষণ সময় নিয়ে এখানে তুমি মনে করো যে করবা, তুমি টাইম নষ্ট করে একটা ক্লাস দেখবা, ওই টাইমের ভিতরে তুমি একটা চ্যাপ্টার শেষ করতে পারবা, এমসিকিউ প্র্যাকটিস করতে পারবা। এইটা তুমি অনেক বেনিফিট সিকিউর করতে পারবা। এইটা বলা আসলে মানে এটা বললে না আসলে হয় না, মানে আমার মুখ দিয়ে কথাগুলো বানায় না, আমি যদি মানে এর থেকে তোমাদের পড়াই। সো বাট এটা বলতে হয়, কারণ এখানে পড়ে তোমার টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই ভাই। আমি হচ্ছে আমরা স্বপ্নদাবি মেইনলি তোমার অ্যাডমিশন পড়াই, প্রথম কথা হচ্ছে এইটা। সো তুমি যদি এইচএসসি তে থাকতে এই সকল বিষয়গুলো অনলাইনে পড়ে টাইম নষ্ট করো, মানে হাবিজাবি ভাবে তোমার টাইমটা নষ্ট করো, তোমার অ্যাডমিশনের ফাউন্ডেশনটা মানে অনেক বেশি উইক থাকে। সো তখন এসে অ্যাডমিশন টাইমে মানে চান্স পাওয়া অনেক বেশি টাফ হয়ে যায়। আমি এখান থেকে 1 বছর আগে তোমাদের একটা কথা বলছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া অনেক বেশি সহজ। এখন এই কথাটা আমাদের বদলানো লাগবে, আমার নিজেরও বদলানো লাগবে, কারণ দিন যত যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া ততটা টাফ হচ্ছে। আগের মতো সিস্টেম নাই ভাই। 2020, 21, 22, 23, ঠিক আছে, ইভেন 24, এই পরপর 4-5টা বছর ঢাকা ইউনিভার্সিটি খুব স্ট্যান্ডার্ড এবং মানে খুব ইজিলি চান্স পাওয়া যাইতো। বাট এখন এই যে 25 সাল থেকে যে বিষয়টা চালু হয়েছে দেখলা ভাই, এখন ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া টু মাচ ডিফিকাল্ট। এখন যদি কোনো স্টুডেন্ট ভাই সে যদি ভালো করে এইচএসসি থেকে পড়াশোনা না করে,
তাহলে সে কোনোভাবে পারবে না। এইচএসসি থেকে কিছু না পড়লেও ওকে বাংলার ইংলিশটা ভালো করে পড়তে হবে। এই বাংলা ইংলিশটা যদি ভালো করে পড়ে, তার সাথে যদি জিকের জন্য ছোট্ট একটা বই কিনে জিকে বা যে প্রশ্ন ব্যাংকটা ওভারভিউ করে রাখে, সেইটাও ওকে হেল্প করবে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়াইতে। অ্যাজ এ স্টুডেন্ট অফ হিউম্যানিটিজ ডিপার্টমেন্ট, ইটস ইউর রেসপন্সিবিলিটি ভাই, তোমার ফুল রেসপন্সিবিলিটি, তোমার এখন থেকে একটু সতর্ক হয়ে সামনের দিকে আগানো, নাথিং এলস, আর কিচ্ছু না। আদারওয়াইজ তুমি ভালো ফলাফল করতে পারবা না, বুঝছো? একটা জিনিস মাথায় রাখবা, আগের দিন এখন নাই। তোমরা আমাকে যারা বলো যে ভাই আমাদের গ্রুপ সাবজেক্টের কোর্স কই, মানে মানে এটা আসলে ফ্লেক্স নেওয়ার কিচ্ছু না যে আমি আমার প্রতিষ্ঠানে সবগুলো গ্রুপ সাবজেক্ট পড়ায় আসছে, মানে এটা ফ্লেক্স নেওয়ার কোনো বিষয় না। আমি যদি অনেস্টলি বলি, আমি ব্যবসার ক্ষেত্রে যদি বলি ওকে ফাইন, বাট যদি আমি অনেস্টলি তোমাকে বলি, এটা ফ্লেক্স নেওয়ার কোনো বিষয় না ভাই। এইগুলো পড়ানো আর তোমার টাইম খাইয়ে ফেলানো একদম সেম থিং, আর কিচ্ছু না, একদম সেম থিং। তুমি একটু লজিক্যালি চিন্তা করো, তুমি আমাকে যখন একটা গালি দিবা বা আমাকে যখন একটা কটু কথা বলবা, সো আমাকে কটু কথা বলার আগে তুমি একটু চিন্তা করো যে তুমি যখন হিস্ট্রিটা পড়বা, ভাই তুমি হিস্ট্রি বইটা বের করলা, হিস্ট্রির প্রথম অধ্যায় কি আছে? ওই যে ভূমিদস্যুদের আগমন, আমাদের মানে আমাদের যে উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে ভূমিদস্যু, তারপর উপমহাদেশে যে তোমার ইংরেজরা আসলো, তার আগে তোমার যে যে তোমার বিভিন্ন দেশ থেকে যে বিভিন্ন মানে আমাদের ইউরোপ থেকে যারা আসতো, যে ড্যানিশরা আসলো, এইগুলা ভাই, এইগুলোর জন্য অনলাইনে পড়া লাগে না ভাই। এখানে দাগানো, তোমাদের সাথে এমনও স্ক্যাম করা, তোমাদের জিওগ্রাফি ভূগোল আছে, তোমাদের সাথে এমন স্ক্যাম করা হয় ভাই যে দাগায় দেয় ভাই, এরকম ভাবে দাগায় দেয়, বুঝছো? এরকম ভাবে দাগায় দেয় যে দাগানো বই। ভাই এইটা তুমি সায়েন্সে পড়ো না যে তোমার আমি দাগাই দিব যে এইটা গুরুত্ব এই। প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ঠিক আছে? মানে তুমি যদি লাকিলি এই জিনিসগুলো এখন থেকে ধরতে পারো, এবং তুমি যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইংরেজি বাংলা আইসিটি, তার সাথে ইকোনমিক্সটা, এই চারটা সাবজেক্ট ভালো করে পড়তে পারো, মেইনলি ইংরেজি বাংলা, আর তার সাথে আইসিটি তো অবশ্যই ভালো করে পড়া লাগবে, ফেল করবা। ইকোনমিক্সে একটু ম্যাথ আছে, সেকেন্ড পেপারে কোনো ম্যাথ নাই, ইকোনমিক্স পড়তে গেলে মেইনলি ফার্স্ট পেপার পড়া লাগে। সো আমি বলবো তোমরা সর্বোচ্চ লেভেলের বেনিফিটেড হবা। বাট এই গ্রুপ সাবজেক্টের জন্য যারা কোর্স খুঁজো, আমি জাস্ট একটা কথা বলি যে যদি তুমি চাও বা যদি তুমি ট্রাই করো যে আমি ভালো করব আমার এইচএসসি দেন অ্যাডমিশনে, সো আমি বলবো জাস্ট তুমি এই যে ইংরেজি বাংলার উপর সর্বোচ্চ ফোকাস দাও, সাথে আইসিটিটা পড়ো, ইকোনমিক্সটা পড়ো, বাকিগুলো বা নিজে বাসায় পড়ো ভাই, আর কিছু করো না, ঠিক আছে? মানে আমি অ্যাজ এ সিনিয়র, তোমার সিনিয়র হিসেবে আমি এটা রেফার করব। স্বপ্নডাবিতে এই পর্যন্ত এখন এক্সিস্টিং আমি ইকোনমিক্স কোর্স পর্যন্ত দেই নাই, বাট ইকোনমিক্স কোর্সটা মানে এটা মানে সময়ের সাথে সাথে মানে একটা নেসেসিটি হিসেবে আসছে। তো আমাকে এখন বলা হচ্ছে ভাই ইকোনমিক্স কোর্সটা দেন, আর আমি ইকোনমিক্স কোর্সটা লাস্ট মানে আমার আর্টসের গ্রুপ সাবজেক্টের লাস্ট কোর্স হিসেবে আনছি ইকোনমিক্স কোর্স, ঠিক আছে? ইকোনমিক্স কোর্স লাস্ট কোর্স হিসেবে আনছি। এর বাইরে আমি গ্রুপ সাবজেক্টের বাকিগুলোর জন্য ইংলিশ বাংলা আইসিটির কোর্স অ্যাভেলেবেল থাকে, এটা আমি মানলাম সবার জন্য। ইকোনমিক্স কোর্স আমি একদম লাস্ট আনছি, একদম আমি বলে যে লেটেস্ট যদি কোনো কোর্স থাকে আমার, সেটা হচ্ছে মানে ইকোনমিক্স কোর্স। বাট এই বাকি সাবজেক্টের কোর্স যদি তোমরা আমাকে 1000 বার বলো ভাই এই সাবজেক্টগুলোর কোর্স দেন আই এম সরি, এটা পসিবল না। কারণ এইটা তোমার টাইম কিলিং করে ম্যান। তুমি একটু র্যাশনালি চিন্তা করো, প্লিজ বিলিভ মি। এইটা তুমি যখন র্যাশনালি চিন্তা করো, তুমি আমাকে কখনো গালি দিতে পারবা না। তুমি যদি ইরেশনাল চিন্তা করো বা কারো যদি তুমি ডায়ার্ট ফ্যান হও যে ভাইয়া বলছে আমার এই কোর্সে এনরোল করতে, সিভিকের কোর্স আছে আর লজিকের কোর্স আছে, দেন এটা আলাদা একটা ম্যাটার। বাট তুমি যদি একটু লজিক্যালি চিন্তা করো, তুমি আমাকে সাপোর্ট করতে বাধ্য হবে, তুমি ডেফিনেটলি আমাকে সাপোর্ট করবে, আদারওয়াইজ কোনো উপায় নেই ভাই। কারণ আমি তোমার মানে বেটারমেন্টের জন্য কথাগুলো বলতেছি, রিয়েলি ম্যান। তুমি জাস্ট ইংলিশ বাংলা ভালো করে পড়ো, বেসিক ফাউন্ডেশন ক্রিয়েট করো, ঠিক আছে? তুমি এই গ্রুপ সাবজেক্টের ক্লাস যতক্ষণ অনলাইনে করতে, তুমি ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় মিনিটের জন্য একটা প্রশ্ন ব্যাংক কিনো, প্রশ্ন ব্যাংক কিনে পড়াশোনা শুরু করো, একটু দেখো, দিনে আধা ঘন্টা করে টাইম দাও। এইগুলো ফোনে স্ক্রল করে বা দিনে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা টাইম অনলাইনে গ্রুপ সাবজেক্টের ইকোনমিক্সের বাদে আর বাকি কোনো গ্রুপ সাবজেক্টের ক্লাস করে টাইম নষ্ট করো না, এটা তুমি করতে পারো। সেকেন্ড পেপারের ক্লাস না করলেও চলবে, দুইটা একটা জায়গায় কিছু টার্ম আছে তোমার ম্যাথমেটিক্যাল, ওইগুলো দেখলে বাকি সকল জায়গায় ফার্স্ট পেপারটা একটু গুরুত্বপূর্ণ। ফার্স্ট পেপারে তোমার অনেক চিত্র থাকে, ডায়াগ্রাম থাকে। সো আমি তোমাকে এই জিনিসটা রেফার করতে পারি। প্লিজ ভাই, তুমি যদি বাংলা ইংরেজি ভালো করে পড়ো, আইসিটি একটু দেখে রাখো, সাথে ইকোনমিক্স, আর বাকিগুলোর জন্য এটা কইরো না প্লিজ, এগুলো কইরো না। তুমি দেখো আমাদের এখানে এই কোর্স কখনো অ্যাভেলেবেল থাকে না। আমি তোমাকে মানে আমি যদি ব্যবসার খাতিরে বলি, আমার বলা লাগবে সবগুলো গুরুত্বপূর্ণ, আমি তোমার সব পড়াচ্ছি, বাট আমি তোমাকে এটা কখনো বলবো না। বাট আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তোমরা যদি এখন এই টাইমটা মানে ওয়েস্ট না করে ইনভেস্ট করো, একটু চিন্তা ভাবনা করো, প্রত্যেকটা অ্যাডমিশন সিজনের একদম প্রথম অ্যাট দ্য ভেরি ফার্স্ট বিগিনিং আমার মানে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার স্বপ্ন দেখে লাখের অধিক শিক্ষার্থী। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাডমিশন সিজন আমরা দেখি এখানে চান্স পায়
3-4 পুরা ঢাকা ইউনিভার্সিটিতে তো পুরা সিট তোমার প্রায় 6,000-এর মতো, সবগুলো ইউনিট মিলায়। এখানে পরীক্ষাতে কয়েক লাখ, ধর 4-5 লাখ সবগুলো ইউনিট মিলায়। বাট দিন শেষে এট দ্য এন্ড অফ দ্য ডে চান্স পাবে মাত্র 5,000 সামথিং স্টুডেন্ট। সো তুমি যদি এইখানে আসতে চাও, আর আমরা যেহেতু ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিট পড়ে, ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিট সব থেকে বড় ইউনিট, ঠিক আছে? এখানে কিন্তু মানবিক বিজ্ঞান বাণিজ্য সবাই পরীক্ষা দিয়ে প্রায় 3,000 সিট, অর্থাৎ বাকি 3টা ইউনিট মিলায়, যেমন ক ইউনিট, গ ইউনিট আর চ ইউনিট, চারুকলা, তার সাথে আইবিও আছে, তার সাথে আমার ক ইউনিটে সায়েন্সের আছে, আর গ ইউনিটে তোমার বাণিজ্যের আছে। এই 3টা বা 4টা ইউনিট মিলায় বা 4টা সেট মিলায় যতগুলো সিট, শুধুমাত্র মানবিক বিভাগের যে ইউনিটটা, মানবিক বিভাগের ইউনিটে তার থেকে বেশি সিট বা তার সমপরিমাণ সিট, বেশি সিট সমপরিমাণ না। তো তুমি একবার চিন্তা করো, কেন মানে তুমি মানে ভাবতে পারতেছো, মানে ইমাজিন করতে পারতেছো এত এত বেনিফিট, এত এত ফ্যাসিলিটি শুধুমাত্র এইচএসসি থেকে একটু স্ট্যান্ডার্ড পড়াশোনা। মানে আমি যখন মানে কি বলবো যে বাজারে এই ধারণাটা নিয়ে আসছি, প্রি অ্যাডমিশনের ধারণাটা বাজারে প্রথম আনছি আমরা, ঠিক আছে? বাজারে প্রি অ্যাডমিশনের ধারণা প্রথম আনছি আমরা, কারণ আমি যদি বলি এই স্বপ্নটাবি তোমার প্রথম যখন ধারণাটা আনছে, এখন দেখবো সবাই কথা বলে, এটা ম্যাটার না, সবাই কথা বলতে পারে, কারণ এটা ভালো একটা ইনিশিয়েটিভ। যে প্রতিষ্ঠান কথা বলুক, কোনো প্যারা নেই। আমরা যেহেতু বাচ্চা কাচ্চা মানুষ, তো আমাদের এইগুলো আমরা কখনো রিভোল্ট করি না। বাট আমরা মানে এই ধারণাটা প্রথম আনছি বাজারে। এখন অনেকে কথা বলতেছে তুমি ভর্তি হও, যেখানে খুশি ভর্তি হও, প্যারা নাই। বাট এই ধারণাটা কেন আনলাম, এবং এই ধারণাটা যে সকল প্রতিষ্ঠান নিয়ে আসতেছে অবশ্যই ভালো, অবশ্যই ভালো যদি তারা আসলে রিসার্চ করে নিয়ে আসে। ধরো অনুকরণ করে নিয়ে আসলো, তাইলে অবশ্যই খারাপ। যে একটা প্রতিষ্ঠান দিচ্ছে, আমার মনে হয় আমার দেওয়া উচিত, কারণ ও ব্যবসা করবে, আমি ব্যবসা করবো না, এটা না, ফ্যাক্ট না, এমন না। যদি সে আসলেই তোমাদের বেটারমেন্টের জন্য আনে, যে ভাই যে আসলে একটা প্রতিষ্ঠান বলতেছে আমাদের তো উচিত প্রি অ্যাডমিশন আনা, প্রি অ্যাডমিশন তো আমরা এর আগে এত ঢালাভাবে করি নাই, এবং তারা যদি আসলে রিসার্চ করে প্রি অ্যাডমিশন নিয়ে আসে, কংগ্রাচুলেশন, আনতে পারে, অবশ্যই ভালো, তুমি সেখানে ভর্তি হইতে পারো, কোনো প্যারা নেই। প্রি অ্যাডমিশন ধারণাটা প্রথম আমরা আনছি, তোমরা এত এত সাফারিং করো। এই যে প্রি অ্যাডমিশন, এই প্রি অ্যাডমিশনে আমার মানে প্রি অ্যাডমিশন করছে ভাই, এটা যদি বিলিভ মি, এটা যদি মানে এই বিভাগ ব্যতীত অন্য কোনো জায়গায় হয়তো আরো অনেক স্টুডেন্ট ভর্তি হতো। আমাদের 13 বা 1300 সামথিং স্টুডেন্ট এই কোর্সে ভর্তি হয়েছে, ঠিক আছে? এই প্রি অ্যাডমিশন কোর্স ফি মাত্র 690 টাকা। বাট এই কোর্সে 1390 জন স্টুডেন্ট ভর্তি হওয়া, বা 1300 সামথিং স্টুডেন্ট ভর্তি হওয়া কোনো মানে ভ্যালিড কিছু না। এই কোর্সে স্টুডেন্ট ভর্তি হওয়া উচিত ছিল মোর দেন মানে 3-4-5 হাজার। মানে আমি যদি লিগালি চিন্তা করি, নট ফর মাই বিজনেস অ্যাডমিশন টাইমে হয়ে যায় যতটুকু প্রয়োজন একটা কোম্পানি চলার জন্য, একটা বছরে যে কয় লাখ টাকা প্রয়োজন, যা প্রয়োজন সব হয়ে যায়। কিন্তু এই জিনিস, ছোট ছোট জিনিসগুলো তোমাদের কি পরিমাণ হেল্প করবে। আমাদের 5 তারিখ ক্লাস শুরু হবে, এই যে ফেব্রুয়ারির 5 তারিখ ক্লাস শুরু হবে এই প্রি অ্যাডমিশন কোর্সে। সো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কি পরিমাণ গুরুত্বপূর্ণ আমি তোমার বলে বুঝাইতে পারবো না। মানে প্রি অ্যাডমিশন গুরুত্বপূর্ণ, কিন্তু তোমার ওই গ্রুপ সাবজেক্ট ক্লাস অনলাইনে করা গুরুত্বপূর্ণ না, এইটা হচ্ছে মেইন ফ্যাক্ট। এইটা যদি বলতে চাই না, এটা আসলে স্টুডেন্টদের সাথে কনফ্লিক্ট করে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষে তুমি এটা বুঝতে পারবা যে কোনটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। আমি যখন বলতেছি ভাই, মানে আমার বলার পিছনে গ্রাউন্ড আছে। আমি ঢাকা ইউনিভার্সিটি 3টা ইউনিভার্সিটি চান্স পাইছি, ভালো ভালো পোলাপান বন্ধু বান্ধব আমার যারা আছে, জুনিয়র যারা আছে ভাই, এখন মানে কেউ, আমি সেদিনকে একটা ভিডিও আপলোড করছি, জাস্ট আমি তোমাকে ভিডিওটা একটু দেখাবো। আমি ভিডিওটা না দেখাই আমি আর পারবো না, আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি সরি। আমি ভিডিওটা তোমাদের একটু দেখাবো, আমাকে একটু টাইম দিতে হবে, আই এম রিয়েলি সরি। আমার এই ভিডিওটা কেমন একটু গায়ে বাঁধলো কথাগুলা, আমি ভিডিওর কমেন্টগুলো তোমাকে দেখাবো না। সো আরে ভাই, আমি ভিডিওটা দেখাই, একটু থাকো, একটু থাকতে হবে তোমাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য। আমি তোমাকে এখন দেখাবো, অন ক্যামেরায় দেখাবো। ভিডিওটা হচ্ছে, একটু থাকলেও দেখতে পাবো, ঠিক আছে? একটু থাকো। ভিডিওটা আমি আপলোড করি, এই যে আমার এখানে কমেন্টে, মানে আমার এখানে মূলত কনসেপ্ট ছিল যে 3 মাস পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় না। সো এই পোস্টের নিচে অনেকে গালিগালাজ করছিল, বাট গালিগালাজের কমেন্টগুলো এমনি অটোমেটিক্যালি রেস্ট্রিক্টেড হয়। এখানে একটা আপু কমেন্ট করছে, আমি তোমাকে চেহারা দেখাইলাম না, আপু বললো যে আসলে সত্যি 3 মাস পরে চান্স পাওয়া পসিবল না, আমরা নিজেই দিয়ে বুঝছি, ঠিক আছে? আপু কমেন্ট করছে। সো আপুর কমেন্টে রিপ্লাই দিছে যে সেম, একটা আরেকজন ভাইয়া রিপ্লাই দিছে যে সেম 3 মাসের চবির আবিতে পজিশন আসছে কিন্তু ঢাবিতে ফেইল। আমাকে একটু এক্সপ্লেন করতে যাও। আবার একজন লিখছে 100% রাইট, আর এক ভাইয়া লিখছে 3 মাসে পাইছি, ঠিক আছে? যে 3 মাসে পাইছে, আই এম রিয়েলি হ্যাপি ফর দিস গাই, যে সে আসলে পাইছে, খুব ভালো, ঠিক আছে? তারপরে আবার এখানে লিখছে যে ঠিক ভাইয়া, সেকেন্ড ইয়ারে পড়ছি, 7th ইয়ার থেকে পড়ছি, এখন আলহামদুলিল্লাহ ডাবিয়ান। আমি এই ছেলের আইডির ভিতরে ঢুকলাম, ওই ছেলেটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে
98তম মানে 98তম। আর একজন কমেন্ট করছে হাই রে হিরামন ভাই, কথাটা আপনি গত বছর বললে ভালো হইতো, ঠিক আছে। আবার একজন কমেন্ট করছে যে তুই একটা গালি দিছে আবার, ঠিক আছে, তুই কি একটা গালি দিছে। এখন আমি ভাইয়ের আইডিতে এখনো ঢুকি নাই, ভাইয়ের আইডিতে ঢুকছি, ভাইয়ের একটা বিশেষ আইডি। সো ভাইয়ের বিশেষ আইডি সম্পর্কে না বলি, ঠিক আছে, খুব বিশেষ একটা আইডি। আবার এক ছেলে বা এক মেয়ে কমেন্ট করছিল যে ভাইয়া আমি 15 দিন পরে চান্স পাইছি, ওর পজিশন গুলো 4000 সামথিং। তো 4000 সামথিং পজিশনে চান্স পাওয়া, এটা চান্স পাওয়া না, ওটা সিটি পাবে না, ওটা গেল। সো অনেস্টলি যদি বলি, তুমি যদি অনেস্টলি এখন ভাই 15 দিন পরেও চান্স পাই, কিছু কিছু বলে এখন ভুল করে চান্স পাই, ওইটা দেখলে তো হবে না। বাট তুমি যদি মানে আমার কাছে অনেস্টলি জিজ্ঞেস করো, আমি বলবো মানে 3 মাস পরে চান্স পাওয়া যায় না, এইটা মানে তোমার পুরাপুরি সত্যি না। 3 মাস পরে চান্স পাওয়া যায় তখন যখন তোমার এইচএসসি তে একটা বেসিকটা ক্লিয়ার ছিল এবং অ্যাডমিশন টাইমে তুমি 100% ডেডিকেশন দিছো। বাট একটা কথা হচ্ছে অ্যাডমিশন টাইমে তুমি 100% ডেডিকেশন দিতে পারবে না যদি তোমার এইচএসসি থেকে বেসিক জিনিসপত্রগুলো ক্লিয়ার না থাকে, বা পুরা তুমি দেখা যাচ্ছে অ্যাডমিশন টাইমে একটা ঝাপসা একটা কি বলবো যে একটা স্পেসে পড়ে যাবা। সো আমি বলবো যে তুমি এখন থেকে যদি একটু ভালো করে পড়াশোনা করো, যেভাবে বললাম ইংলিশ বাংলা ভালো করে পড়বা, আইসিটিটা একটু দেখলা, এটা ফর তোমার এইচএসসি ইকোনমিক্স এইচএসসি, মূলত ইংলিশ বাংলা তোমার এইচএসসি লাগবে, অ্যাডমিশনও লাগবে, তার সাথে একটা প্রশ্ন ব্যাংক কিনলা বা যে প্রি অ্যাডমিশন দেখালাম, প্রি অ্যাডমিশনের সেগমেন্ট একটু মাথায় রাখলা, এটা তোমাকে মানে হেল্প করবে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাকে প্রচুর হেল্প করবে, ঠিক আছে, মানে দিস থিংস উইল হেল্প ইউ এ লট। এই প্রত্যেকটা সেগমেন্ট তোমাকে প্রচুর পরিমাণে হেল্প করবে মানে তোমার শাইন করার জন্য, ঠিক আছে। সো আমি রেফার করব যে ভাই যেভাবে বলছি এইভাবে আগাও, ঠিক আছে, এইভাবে আগাও, তুমি স্বপ্নদাবির সাথে আগাও বা যার সাথে আগাও কোনো প্যারা নাই, বাট তুমি একটু লজিক্যালি চিন্তা করে আগাও, ঠিক আছে, যে ভাই আমার কি করা উচিত বা কি করা উচিত না। অল দ্য বেস্ট, লাভ ইউ অল। একটু মনে রাখবা ভাইয়ার কথা। আমি একটা গল্প বলি। সো আমরা যেহেতু পড়াই, সো প্রত্যেক বছর আমাদের কিছু পরিচিত স্টুডেন্ট থাকে না, অনেক আপন বা খুব মানে কাছের যে ছোট ভাই বা ছোট বোন টোন থাকে, প্রত্যেক বছর পরিচিত, যে আমার কোনো রিলেটিভ, আমার কোনো বন্ধুর ছোট ভাই বা এর ছোট ভাই, এর ছোট বোন, এর ভাগ্নি, ওর এই ওই এরকম থাকে না যে পরিচিত। সো এরকম যারা থাকে তাদের সাথে তো মোটামুটি কথাবার্তা হয়। এখন সবাই তো সবার সাথে একদম কথা হয় না, যখন কথা বলে ভাই এই করবো ওই করবো। সো আমরা আসলে একটা স্টুডেন্টের সাথে প্রথম 1 মিনিট কথা বলার পরে বুঝতে পারি ও ঢাকা ভার্সিটিতে চান্স পাবে কি পাবে না। ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া না পাওয়া প্রথম 1 মিনিটের কথার ভিতর বোঝা যায়, ও আসলে কোন টোনে কথা বলতেছে, এইচএসসি তে মূলত প্রিপারেশন কেমন ছিল, প্রত্যেকটা সেগমেন্ট আমরা বুঝতে পারি। সো তোমাদের একটু লজিক্যালি ওয়েতে চিন্তা করে কিন্তু প্রিপারেশন নেওয়া উচিত, এটা আমি রেফার করবো। এবং ভালো করে পড়াশোনা করো, অবসেসড না হয়ে মানে মানে ঢাকা ইউনিভার্সিটি অবসেসড না হয়ে আর কি পড়াশোনার প্রতি অবসেসড হও, তাহলে তুমি অটোমেটিক্যালি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবা। এবং একটু বুদ্ধিমানের মতো আগাও, কারণ এখন কিন্তু পোলাপান প্রচুর পরিমাণে স্মার্ট হচ্ছে। আমার একটা স্টুডেন্ট আজকে আমার হলে আসলো, ও হচ্ছে তোমার আমাদের যে হাজী দানেশ ইউনিভার্সিটিতে 100 কত 28তম না 26তম হইছে, বিভাগ পরিবর্তন করে দিয়ে ওইখানেও 68 মার্ক পাইছে, ঠিক আছে। 100 মার্কের ভিতরে কত 68, ঠিক আছে, 100 মার্কের ভিতরে 68, অর্থাৎ 70 মার্কের থেকে 2 মার্ক কম পেয়ে সে কিন্তু মানে 100 কততম 126 না 27তম হয়েছে, এখানে সিট হচ্ছে 96 না 97টা, অর্থাৎ ওয়েটিং থেকে চান্স পাবে। সো স্টুডেন্টটা আজকে আমার হলে আসলো, আমার সাথে দেখা করলো। সো আমি অবাক হইলাম যে মানে 68 পেয়ে হাজী দানেশ ইউনিভার্সিটিতে তার সিরিয়ালাইজে 126, যেখানে সিট মানে ওখানে বেশি বলে আমার পরীক্ষা দেয় না। সো 68 পাইলে এখান থেকে 5 বছর আগে সে ফার্স্ট হইতো, ঠিক আছে, যে কোনো ইয়াতে মানে ওই তোমার ওই মানে দূরবর্তী ইউনিভার্সিটি গুলাতে। সো এটা হচ্ছে ব্যাপার ভাই, যে তুমি আসলে এখন প্রতিযোগিতাটা একটু বাড়ছে, তো তুমি একটু ওইভাবে প্রিপারেশনটা নাও। এখন এতটা মানে কি বলবো রিল্যাক্সড ওয়েতে প্রিপারেশন নিও না, মানে তুমি তাইলে একটু বিপদে পড়বা ভাই, এটা থেকে তোমাকে আমি রেস্কিউ করতে পারবো না। সো এটা হচ্ছে থিংস। লাভ ইউ অল গাইস, ভালো থাকো, যেটা বলছি এটা একটু মাথায় রাখো, টাটা।